ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত। আজ যে ছোট গল্পটি পড়ব তার নাম বিচিত্র হৃদয়, লিখেছেন প্রতিভা বসু। আমার বাবা ছিল না। এই অভাববোধটা খুব ছোট থেকেই আমাকে বারংবার আঘাত করেছে। মাকে জিজ্ঞেস করেছি, তিনি তার বিষণ্ণ মুখ আরো বিষণ্ণ করে ধরা গলায় জবাব দিয়েছেন, তিনি স্বর্গে। স্বর্গ কোথায়, স্বর্গ কি, কত দূরে, অনেকদিন ভেবেছি, কিন্তু সে প্রশ্নের মীমাংসা হয়নি। আমার মার মুখশ্রী অতি সুন্দর। সমস্ত মুখখানাতে তাঁর এমন একটা মধুর বিষণ্ণতার আভা ছড়িয়ে থাকত যে কোনো কোনো সময় অপলকে সে মুখের দিকে তাকিয়েও আমার দেখার তৃষ্ণা মিটত না। তিনি কালো পাড় শাড়ি পরতেন, হাতে সরু সরু দুগাছা বালা ছিল, গলায় প্রায় অদৃশ্য একছড়া সোনার হার চিকচিক করত। কি যে সুন্দর দেখাতো তাকে! মসৃণ শ্যামল রঙে একটা বর্ষার সজল আভা ছিল। আমি ফর্সা ছিলুম, কিন্তু তবু সকলে বলতো মার স্ত্রী আমি পাইনি। অত্যন্ত শান্ত আর দৃঢ় ছিল তাঁর স্বভাব। আমি তার অতি অল্প বয়সের একমাত্র সন্তান। মাত্র 14 বছর বয়সেই তাঁর জীবনের সমস্ত আলো নিভে গিয়েছিল। দাদামশাই ছিলেন সনাতনপন্থী, কাজেই 12 বছর বয়সেই কন্যার বিবাহ দিয়ে খুব একটা তৃপ্তি লাভ করলেন। বিয়ের পরে প্রথম বছর মার প্রায় পিত্রালয়েই কেটেছিল। দ্বিতীয় বছরের প্রারম্ভে আমার সম্ভাবনার সূত্রপাতেই আমার বাবার মৃত্যু হলো। শোকে আমার মা কতটা মূর্ছবান হয়েছিলেন আমি জানি না, কিন্তু আমার দাদামশাই এ আঘাত সামলাতে পারলেন না। 1 বছরের মধ্যে তিনিও গত হলেন। মার আর দিদিমার পরিচর্যায় আমি বড় হলুম। আমাদের সঙ্গে কোনো পুরুষের সংস্রব ছিল না। 2-1 আত্মীয়ই যা যাওয়া আসা করতেন, আর অসুখ করলে ডাক্তার। স্ত্রী পুরুষ সকলের কাজ একা আমার মাকেই করতে দেখেছি। বিপদে আপদে সুখে দুঃখে সবসময়ই তিনি অবিচলিত। দিদিমা যত না বুড়ো হয়েছিলেন তত হয়েছিলেন রুগ্ন। আর্থিক সচ্ছলতার অভাবও ছিল প্রচুর, কাজেই কাজকর্ম সব আমার মাকেই প্রায় করতে হতো। সকালে উঠেই তিনি একেবারে কলের মতো নিঃশব্দে কাজে লেগে যেতেন। তারপর নির্দিষ্ট সময়ে কলেজ এবং ফিরে এসেই আবার কাজের আবর্ত। বাচ্চা একটা থাকলেই যথেষ্ট। তার উপর আমার মা ছিলেন আমার প্রতি অত্যন্ত মনোযোগী। তার 14 বছরের মাতৃত্ব আমি দেখিনি, কিন্তু যে বয়সের কথা আমার মনে আছে তখনও আমার মা খুব বড় হয়ে যাননি। এখন সে বয়সে মেয়েদের বিয়ের কথাও কেউ চিন্তা করেন না। আমার যখন 6 বছর বয়স, মা তখন আইএ পাশ করলেন। ঠিক এই সময় হঠাৎ এক সকালে ঘুম ভেঙে আমি একজন ভদ্রলোককে আমাদের ঘরে দেখতে পেলুম, যার চেহারা আমার মনের মধ্যে সেই মুহূর্তেই একটা গভীর দাগ কেটে দিল। সুন্দর লম্বা চওড়া বলিষ্ঠ গড়ন, মুখের মধ্যে এমন একটি আকর্ষণ যা মানুষকে টানে। অত্যন্ত নিচু স্বরে কথা বলেন, আর এমনভাবে মাঝে মাঝে চোখ রাখেন মুখের ওপর যে চোখে চোখ ফেলতে কেমন একটা অস্বস্তি হয়। দিদিমার সঙ্গে কথা বলছিলেন। আমি ঘরে যেতেই আমাকে হাত বাড়িয়ে কাছে টেনে নিলেন। আমি মিশুক ছিলুম না, বিশেষত কোনো পুরুষের সংস্রব বর্জিত হয়ে মানুষ হবার দরুন পুরুষ সম্বন্ধে আমার একটা অহেতুক ভয়ও ছিল, কিন্তু তবুও আমি ওই ভদ্রলোকের মৃদু আকর্ষণেই একটা ভয় মিশ্রিত কৌতূহল নিয়ে কাছে গিয়ে মুখের দিকে তাকালুম। ভদ্রলোক অত্যন্ত সুন্দর করে হাসলেন। তারপর পকেট থেকে লাল ফিতেই বাঁধা এত বড় এক বাক্স চকোলেট বার করে আমার হাতে দিলেন। নেব কি নেব না ভাবছিলুম হয়তো। এমন সময় 1 কাপ চা হাতে নিয়ে আমার মা ঢুকলেন ঘরে। এই প্রথম তার মাথায় কাপড় দেখলুম। কেমন একটা সলজ্জ সসংকোচ ভঙ্গিতে তিনি ভদ্রলোকের হাতে চাটা দিয়েছিলেন। সেই দৃশ্যটা আমার এখনো মনে পড়ে। দিদিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এই আগুন বুকে নিয়ে আমি বেঁচে আছি বাবা। তার চোখ সজল হয়ে উঠল। ভদ্রলোক মার মুখের দিকে তাকিয়েছিলেন। একটু সময়ের জন্য বোধহয় তিনি অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। দিদিমার কথাই সতর্ক হলেন। একটু চুপ করে থেকে বললেন, আমি জানতুম না আপনারা এখানে। দেশে ফিরেছি মাত্রই 10 দিন। হঠাৎ পরশু আপনাদের ঠিকানা পেলুম। সুমন্ত্র আমার কতখানি ছিল তা আপনাদের বোঝানো সম্ভব নয়। আমার বিলেত যাত্রার রাস্তাটা বলতে গেলে ওই সুগম করে দিয়েছিল। আমি লক্ষ্য করে দেখলুম। বলতে বলতে তিনি মার মুখের দিকে তাকালেন, আর মার সাগ্রহ দৃষ্টি তক্ষুনি নত হয়ে গেল।
হঠাৎ উঠে দাঁড়ালেন ভদ্রলোক। আমার একটু দরকার আছে, আজ আর বসবো না। নত হয়ে তিনি আমার দিদিমার পায়ের ধুলো নিলেন। মার দিকে তাকিয়ে বললেন, কখনো ভাবিনি আপনাকে এই অবস্থায় দেখব, সবই ভাগ্য। মা চুপ করে রইলেন। আমি মার কাপড়ের আঁচল ধরে দাঁড়িয়েছিলুম। আমার গালে মৃদু টোকা দিয়ে বিদায় নিলেন। তাকে দেখার এই আমার প্রথম অভিজ্ঞতা। তারপরে তিনি আবার এলেন। আমার জামা কাপড়ের স্ত্রী বদলে গেল। আমার মার মুখের বিষণ্ণতার পরিবর্তে ভরে থাকার এক অদ্ভুত আভা দেখা দিল। ক্রমে ক্রমে সংসারে যেন একটা নতুন আলো অনুভব করতে লাগলুম। শেষে আস্তে আস্তে এমন হলো যে তিনি এ বাড়ির অভিভাবক হয়ে উঠলেন। মাকে আর অত পরিশ্রম করতে দেখতুম না। আমার পরিচর্যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একজন স্ত্রীলোক এলো। বাড়িতে রাঁধবার জন্য ঠাকুর এলো। বাইরের কাজ করবার জন্য চাকর রাখা হলো। প্রথমটায় দিদিমা ও মাকে প্রায়ই এ নিয়ে নানা রকম ওজর আপত্তি আর অভিযোগ করতে শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত নিশ্চয়ই সেই জেদ তারা বজায় রাখতে পারেননি। আমার মার আত্মমর্যাদা ছিল অসাধারণ, কিন্তু সেই ব্যক্তিত্বময় মানুষটির হৃদয়বৃত্তির কাছে নিশ্চয়ই তিনি হার মেনেছিলেন। একখানা ছোট অস্টিন গাড়ি ছিল ভদ্রলোকের। সকালে বিকালে সেই গাড়িখানা নিজেই চালিয়ে তিনি আসতেন। সকালের দিকে তিনি সবশুদ্ধ 15 মিনিটও হয়তো থাকতেন না, কেবল একটা খোঁজ খবর নেওয়া। তার পায়ের শব্দ পেলেই মার মুখে একটা আলো ছড়িয়ে পড়ত। হাতের কাজ শিথিল হয়ে উঠত। অকারণে এক কাজ থেকে আর এক কাজে নিজেকে নিবিষ্ট করবার চেষ্টা করতেন। আমি চুপি চুপি কানের কাছে মুখ এনে বলতুম, সাহেব এসেছেন মা। প্রথম দিন তিনি স্যুট পরে এসেছিলেন, আর আমার মনে গেঁথে গিয়েছিল তিনি নিশ্চয়ই সাহেব। তারপরে দিদিমা কত বুঝিয়েছেন যে ইনি একজন খাঁটি বাঙালি, আমার বাবার বিশেষ বন্ধু। তারপরে কতবার উনি ধুতি পরে এসেছেন, কিন্তু আমার মনের সেই সাহেবের ছবি কিছুতেই মুছে যায়নি। কাজ করতে করতে মা ঈষৎ মুখ তুলে বলেছেন, আসুন তুমি পড়তে বসো গে। এ কথায় আমি দুঃখিত হয়ে যাই করেও ওখানেই দাঁড়িয়ে থাকতুম। এই ভদ্রলোকের সান্নিধ্যের কেমন একটা অদ্ভুত আকর্ষণ ছিল আমার কাছে। এত দেখে দেখেও তার কাছে আমি সহজ ছিলুম না। সেই বালিকা বয়সেও আমি বুকের মধ্যে বড় মেয়েদের লজ্জা অনুভব করতুম। একটু পরেই ভদ্রলোক নিজেই মার ঘরে আসতেন। কেমন আছেন? রোজই এক প্রশ্ন। আমি ভেবে পেতুম না এই কাল তো রাত 10টা পর্যন্ত দেখে গেছেন, আজ এটুকু সময়ের মধ্যে আবার কি হবে যে এই প্রশ্ন। মাও রোজকার মতোই মাথা নিচু করে জবাব দিতেন, ভালোই। একটু চুপচাপ কাটতো। তারপর মা চোখ তুলে তাকাতেন। আমি দেখতাম ভদ্রলোকও তাকিয়ে আছেন মার দিকে। তাঁদের দুজনের মিলিত দৃষ্টির এমন একটা অনুভূতি আমার অপরিণত মনের মধ্যে ক্রিয়া করত যে দুজনকে দুজনের দৃষ্টি থেকে বিচ্ছিন্ন করবার জন্য আমি অস্থির হয়ে উঠতুম। মা তক্ষুনি বুঝে ফেলতেন আমার মনের কথা। সতর্ক হয়ে দৃষ্টি ফিরিয়ে নিতেন। একটা নিঃশ্বাস বেরিয়ে আসতো তার মুখ দিয়ে। ভদ্রলোক বলতেন, কি হবে? মা জবাব দিতেন না। আমার আঁচড়ানো মাথায় হাত দিয়ে ধীরে ধীরে আরো পরিপাটি করতেন। তারপরে তাঁরা মৃদু কণ্ঠে আরো 2-একটা কথা বিনিময় করতেন। সেসব কথার আমি মানে বুঝতে পারতুম না। একদিন দিদিমা বললেন, তোমাকে বাবা আর কত কষ্ট দেব, তুমি যা করলে। ও কথা বলছেন কেন? ভদ্রলোক একটু আহত স্বরে বললেন, সুমন্ত্রর কাছে আমি অশেষভাবে ঋণী ছিলুম। ঋণ তো কখনো শোধ হয় না, কিন্তু তবু যদি তার হয়ে কিছুটাও করতে পারি সেইটাই আমার সবচেয়ে বড় আনন্দ। ও কথা বলো না, সে যদি তোমাকে কিছু করেই থাকে তার 100 গুণ তুমি ফিরিয়ে দিয়েছ আমাদের। যে সময়টাই তোমার দেখা পেয়েছিলুম, বলতে আর লজ্জা নেই যে সে সময় আমাদের সম্ভ্রম রক্ষা করাই দুঃসাধ্য হয়ে উঠেছিল। আমাকে আপনি পর ভাবেন কেন? আমার এই উপার্জনে যে আপনাদেরও একটা ন্যায্য দাবি আছে, সেটা কেন ভাবতে পারেন না? আত্মীয় হলে কি কখনো এমন কথা বলতে পারতেন, কি ভাবতে পারতেন? কথাটা যে কত সত্য তা আমি বুঝি। আত্মীয়রা সর্বদাই শত্রু, অথচ তাদের কাছে ভিক্ষা চাইতেও আমাদের লজ্জা নেই। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। এবার তো আমাদের আরো দরকার বাড়ছে।
হাত বাড়িয়ে আমাকে কাছে টেনে নিয়ে বললেন, আমাদের বুলুমণিকে এবার স্কুলে দিতে হবে না, কি বলো? হ্যাঁ। আমি তখন 8 বছরের হয়েছি। ঘাগরা দেওয়া সুন্দর সুন্দর ফ্রক পরি, দুপাশে লাল রিবন দিয়ে বেনি ঝুলিয়ে দিই, আর সবসময় মনের মধ্যে কেমন একটা অহংকার বোধ করি। কয়েকদিন থেকে স্কুলে ভর্তি নিয়ে মার সঙ্গে কান্নাকাটি করছিলুম। এ কথায় সুখী হয়ে লজ্জায় মুখ নিচু করে থাকলুম। ভদ্রলোক বললেন, খুব ভালো স্কুলে ভর্তি করিয়ে দেব। স্কুলের বাস আসবে ফোঁ করে, আর তুমি বেনি দুলিয়ে ছুট্টে গিয়ে উঠে বসবে। আমাদের তো তখন চিনবেই না। আমি এক গাল হেসে লজ্জায় তাঁরই কোলের মধ্যে মুখ লুকোলাম। শোনো শোনো। আমি মুখ তুললাম না। এরপর তিনি মার ঘরে গেলেন। আমি সেখানেই চুপ করে বসে রইলুম। তার বুকের কাছটায় মুখ রেখেছিলুম। তার গায়ের সৌগন্ধ লেগে রইল আমার প্রাণে। তার কয়েকদিনের মধ্যেই আমি স্কুলে ভর্তি হয়ে গেলুম। লেখাপড়ায় আমার স্বাভাবিক ঝোঁক ছিল। স্কুলের আবহাওয়া আমার ভালো লাগলো। তাছাড়া বাড়িতে আমি নিঃসঙ্গ ছিলুম। এখানে অনেক মেয়ের বন্ধুতা আর অনেক দিদিমণিদের স্নেহ আমার জীবনে যেন এক নতুন জগৎ এনে দিল। প্রথম বছরটা আমি স্কুলের বাসে যেতাম। দ্বিতীয় বছরে আমাদের একখানা বড় গাড়ি এলো। আমাদের মানে ভদ্রলোকের। তার ছোট গাড়িখানাও ছিল, সেটা তিনি নিজে ব্যবহার করতেন, আর এই গাড়ি রইল আমাদের জন্য। মা ঈষৎ তিরস্কারের সুরে বললেন, মিছি মিছি অর্থ নষ্ট, কি দরকার ছিল আবার এই গাড়িটা কিনবার? সস্তায় পেলাম। সস্তায় পেলেই যদি সব কিনতে হয় তাহলে। চুপ করো তো। ইদানিং মাকে তিনি তুমি বলতেন। আমার ভালো লাগতো না, কিন্তু আমার তো কোনো হাত নেই। মা বললেন, আমি তো চুপ করেই থাকি, কিন্তু সত্যি আমার ভালো লাগছে না। আচ্ছা, তোমার ভালো না লাগলে আমি আর বুলু ঘুরে বেড়াবো কেমন? মার পেছনে দাঁড়িয়ে পেন্সিলের কাঠ চিবোচ্ছিলাম। মৃদু হেসে মুখ নামালাম। আমাকে সম্বোধন করে উনি যখনই কোনো কথা বলেন, ভিতরে ভিতরে আমি যেন কেমন এক রকমের শিহরণ অনুভব করি। আজ প্রায় 3 বছর ধরে ভদ্রলোকের সঙ্গে আমাদের এরকম ঘনিষ্ঠ যোগাযোগ। বলতে গেলে তিনিই বাড়ির কর্তা, অথচ একদিনের জন্য তার মুখোমুখি আমি আমার লজ্জা কাটাতে পারিনি। আজ পর্যন্ত আমি তাকে কোনো সম্বোধন করি না। আমার দিদিমা বলেন, এ আবার কি, বাবার বন্ধু, তাছাড়া এমন মানুষ, কত ভালোবাসেন, কত যত্ন করেন, তার কাছে আবার লজ্জার কি আছে? কাকা বলে তো একদিন ডাকতেও শুনি না। মা বলেন, ও বুনো হয়ে গেছে মা, জন্মে থেকে তো মা আর দিদিমা, অন্য মানুষ তাই ওর বরদাস্ত হয় না। বরদাস্ত হয় না, এই কথাটা নিতান্ত মিথ্যা নয়। সত্যি তিনি আমাদের এত ভালোবাসেন, এত যত্ন করেন, সংসারের সমস্ত সুখ আমাদের জন্যই আহরণ করেন তিনি। তথাপি আমি তাকে বরদাস্ত করতে পারি না। এমন নয় যে আমি তাকে ভালোবাসি না, তাকে পছন্দ করি না, কিংবা তার কোনো ব্যবহারই আমার মনের প্রতিকূল হয়েছে। বিশেষ করে আজ জীবনের এইখানে দাঁড়িয়ে পরিষ্কার উপলব্ধি করছি যে আমি তাকে দেখা মাত্রই অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলুম বলেই তার প্রতি আমার একটা অহেতুক বিদ্বেষ ভাবও ছিল। আমার বয়সের মেয়ের প্রতি যতটা মনোযোগ দেওয়া উচিত এবং যেরকম মনোযোগ দেওয়া উচিত তিনি কেবলমাত্র সেটাই কেন দিয়েছিলেন, সেটাই ছিল আমার পরম হতাশার কারণ। আমার আমার শিশু মন যেটা বোঝেনি, আজকের অভিজ্ঞ মন দিয়ে সেটা বিশ্লেষণ করে বুঝতে পারছি যে আমাকে ছাড়িয়ে পৃথিবীর অন্য কারও প্রতি তাঁর এক তিল বেশি আসক্তিও ছিল আমার পক্ষে দুঃসহ। মাত্র ঔচিত্যের মাপে যে মনোযোগ তিনি আমাকে দিলেন, বন্ধুপত্নীর প্রতি সে মনোযোগের প্রশ্নই উঠল না। তার জন্য তিনি সারা পৃথিবী জয় করে আনতেও দ্বিধাবোধ করতেন না। আমি আমার শিশু মনের সহজাত প্রবৃত্তি দিয়ে প্রথম দিন থেকেই সেটা উপলব্ধি করে ভেতরে ভেতরে যন্ত্রণা পেতুম। হয়তো মার প্রতি আমি ঈর্ষাকাতরই হয়েছিলুম। আস্তে আস্তে বড় হতে লাগলুম। আমার 17 বছর বয়স হলো। সুখে সমৃদ্ধিতে স্বাচ্ছল্যে ভরা সংসারে আমার কোনোই দুঃখ ছিল না। তবু ভেতরে ভেতরে কেমন একটা ভালো না লাগা বোধ অবিশ্রান্ত আমাকে কষ্ট দিচ্ছিল। একদিন পড়তে পড়তে হঠাৎ উঠে এলাম মার কাছে। মা সোয়েটার বুনছিলেন। মার নতদৃষ্টি সুন্দর মুখের দিকে তাকিয়ে একটু চুপ করে দাঁড়িয়ে রইলাম। তার মসৃণ রঙের সুগঠিত দুটি হাতের ওঠা পড়া দেখতে দেখতে তাকে আমার সমবয়সী মনে হতে লাগলো।
হঠাৎ চোখ তুলে তিনি আমাকে দেখতে পেয়ে হাসি মুখে বললেন, কি রে? গম্ভীর মুখে জিজ্ঞাসা করলাম, কি বুনছ? তোমার সাহেব কাকার জন্য একটা সোয়েটার, কিছু বলবে? কোনো ভূমিকা না করে হঠাৎ বললাম, আচ্ছা মা, এ ভদ্রলোক তো আমার সত্যি কাকা নন, তবু কেন আমরা তারটাই ভোগ করি? মা চকিত হয়ে আমার মুখের দিকে তাকালেন। এরকম একটা প্রশ্ন যে আমার মনে উঠতে পারে এ কথা তিনি কল্পনাও করতে পারেননি। নিজেকে একটু সামলে নিয়ে বললেন, সত্যি কাকা বলতে কি বোঝায় তা তুমি কি জানো? বাবার বন্ধু, এই তো। কিন্তু বাবার বন্ধু বাবাও না কাকাও না, লোকে তাকে পরই বলবে। তার গাড়ি চড়ে স্কুলে যায়, তার টাকা দিয়ে ভালো বাড়িতে থাকি, তার দয়াতে ভালো ভালো পোশাক পরি, আত্মসম্মানে লাগে আমার। হাতের সোয়েটারটা মা যেন ঝেড়ে ফেলে দিলেন। সোজা উঠে দাঁড়িয়ে কঠিন গলায় বললেন, ভালো যিনি বাঁচতে জানেন তিনি পরমাত্মীয়। ভালোবাসায় সম্মান, ভালোবাসায় জীবন, তার চাইতে বড় কিছু নেই। লোকে যদি বলে, লোকে কি বলে না বলে তা তোমাকে ভাবতে হবে না বুলু। মরিয়া হয়ে বললাম, কেন ভাবতে হবে না? লোক নিয়েই তো আমাদের বেঁচে থাকতে হবে। বুলু। মা একটা মর্মভেদী গলায় আমাকে সম্বোধন করে সহসা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমি যেন হঠাৎ একটা ধাক্কা খেয়ে জেগে উঠলাম। এত বছরের অভ্যস্ত জীবন সম্বন্ধে যে আমার মনে কেন এই অকারণ প্রশ্ন ধাক্কা দিচ্ছে তা কি আমিই জানি? 8 বছর বয়স থেকে যে ক্ষোভ প্রতিদিন প্রতি পলে আমার মনের মধ্যে সযত্নে লালিত হয়েছে, এতদিনে তার একটা সুস্পষ্ট উপস্থিতিতে আমার সারা অন্তর ভরে গেল। বিকেলবেলা ভদ্রলোক যখন এলেন, আমি লজ্জায় সংকোচে এতটুকু হয়ে গিয়ে নিজের ঘরে লুকোলাম। 6 বছর বয়স থেকে এই 16 বছর বয়স পর্যন্ত তাকে আমি দেখছি। তার যত্নে, তার ভালোবাসায় এই দেহ মন ভরে আছে। আর তাঁর সম্বন্ধে আজ আমি এত বড় কথাটা উচ্চারণ করেছি ভেবে দুঃখে বুক ভরে গেল। তিনি কি আমার পর? তিনি কি আমাদের দয়া করেন? তার অর্থ কি কখনো সাহায্যের পর্যায়ে পড়ে? আমি জানলা দিয়ে তাকে উঠে আসতে দেখলাম। সেই দীর্ঘ, বলিষ্ঠ, উন্নত চেহারা, ঘন কালো চুল ব্যাকব্রাশ করা, আর এই 35 বছর বয়সেও তারুণ্যের আভায় উজ্জ্বল চামড়া। সহসা আমি আঙুল গুনে গুনে তার সঙ্গে আমার বয়সের হিসেব করলাম। যথারীতি তিনি দিদিমার কাছে গিয়ে বসলেন। আমি আমার ঘর থেকেই সেটা অনুভব করলাম, কেননা আমার সমস্ত ইন্দ্রিয় আমি সেদিকেই নিবিষ্ট করে রেখেছিলাম। দিদিমার শরীরের অবস্থা ভালো ছিল না। কিছুদিন থেকে তিনি আমার বিবাহের জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন, এবং আমি লক্ষ্য করেছি সেই ব্যাকুলতার সঙ্গে এই ভদ্রলোকেরও পরিপূর্ণ সাঁই ছিল। কাছাকাছি ঘর, আমি তাদের কথোপকথনে কান দিলাম। দিদিমা বললেন, যদি তুমি ভালো মনে করো তাহলেই ভালো, আমি কি বুঝি। তাহলে একদিন নিয়ে আসি ছেলেটাকে। আনো, ওর মায়ের সঙ্গে কথা বলে দেখো। বুলুকেও জিজ্ঞেস করতে হয়। বুলু? দিদিমা বোধহয় একটু হাসলেন। ও আবার কি বোঝে? না না, ওকে আপনি অবহেলা করবেন না, ওর মতো বুদ্ধিমান মেয়ে বিরল। তোমরা দেখো ওর বুদ্ধি। ওর মাই আমার কাছে শিশু, আর ও তো তার মেয়ে। আরো 2-1 টুকরো কানে ভেসে এলো। তারপরে তিনি উঠে এলেন মার কাছে। মার ঘর সংলগ্ন ছোট্ট একফালি বারান্দা ছিল। সেই বারান্দায় এসে জুতোর শব্দ থামল। বুঝলাম মা বসে আছেন সেখানে। অত্যন্ত মৃদুস্বরে ভদ্রলোক কি বললেন আমি বুঝতে পারলাম না। অত্যন্ত ক্লিষ্ট গলায় মা জবাব দিলেন, কিছু না। আমি অত্যন্ত নিঃশব্দে দরজা খুলে বারান্দার পাশের ঘরে এসে বসলাম। ভদ্রলোক বললেন, বুলুর বিয়ের সম্বন্ধে তোমার মতামত দাও। আমি কি বলবো? তুমি যা ভালো বোঝো তাই হবে। মা তুমি সম্বোধনে আমি আঁতকে উঠলাম। যে সন্দেহ আমাকে প্রতিদিন ক্ষয় করছিল, মার সংযত আচরণ প্রতি মুহূর্তে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। এই 10 বছরের মধ্যে এমন একটিও প্রমাণ পাইনি যা থেকে সেই সন্দেহকে আমি রূপ দিতে পারি।
সমস্ত শরীরে একটা বৈদ্যুতিক অনুরণন অনুভব করলাম। তোমার মেয়ে। অত্যন্ত উদাস গলায় মা বললেন, মেয়েই আমার, আর সবই তো তুমি করেছ। তাহলে তোমার মত আছে কি না বলো। আছে। আজ তোমার কি হয়েছে? তোমাকে একটা কথা বলবো। মার গলা অত্যন্ত দৃঢ়। বলো। 11 বছর ধরে তুমি যত ঋণ দিয়েছ সব আজ আমি শোধ করে দেব। ঋণ? মণি, ঋণ? আমি তোমাকে ঋণ দিয়েছি, আর সেই ঋণ তুমি আজ শুধে দেবে? ভদ্রলোকের গলা ধরে এলো। মা বললেন, কেন এত করছো তা তো আমি জানি। প্রতি মুহূর্তে যে আবেদন তোমার চোখ দিয়ে তুমি আমাকে জানিয়েছ, সে আবেদন আমি হৃদয়ের মধ্যে অনেক আগেই গ্রহণ করেছিলাম। কিন্তু ভেবে দেখলাম সামাজিক অনুষ্ঠানের প্রয়োজন আছে। সামাজিক অনুষ্ঠান, যা আমার প্রত্যহের স্বপ্ন, সমস্ত জীবনের বিনিময়ে একমাত্র যা আমার কাম্য। তুমি কি সত্যি সেই কথা বলতে চাইছো? হ্যাঁ, আমি মনস্থির করেছি। তোমার আমার যুক্ত জীবনকে এভাবে বিচ্ছিন্ন করে রাখার কোনো যুক্তি নেই। সেটাই পাপ। এ কি সত্যি? হ্যাঁ, এতদিন ঈশ্বর সাক্ষী ছিলেন, এখন মানুষকে সাক্ষী করে নিশ্চিন্ত হতে চাই। আমি ঘরের মধ্যে সহসা 2 কানে হাত চেপে ধরলাম। তারপর একটা অস্ফুট আর্তনাদ করে ছুটে বেরিয়ে এলাম সেখান থেকে। দিদিমার মুমূর্ষু দেহের ওপর ঝাঁপিয়ে পড়তেই তিনি কোকিয়ে উঠলেন। কি 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 হয়েছে? দুর্বল হাতে জড়িয়ে ধরে অত্যন্ত ব্যাকুল হৃদয়ে তিনি প্রশ্ন করলেন আমাকে। আমি কান্নার বেগে অনেকক্ষণ কথা বলতে পারলাম না। একটু শান্ত হয়ে বললাম, আমি বিয়ে করব না দিদিমা, বিয়ে ভেঙে দাও। সে কি কথা? আশ্চর্য হয়ে তিনি তাকিয়ে রইলেন আমার দিকে। আমি নির্লজ্জের মতো বললাম, যাকে মন দিয়েছি তাকে ছেড়ে কাউকে বিয়ে করতে পারবো না। আমার কথা শুনে দিদিমা হতবাক হলেন। আমাকে ঠেলে নিজের গায়ের উপর থেকে তুলতে চেষ্টা করে বললেন, বলছিস কি তুই? আমি যে কিছুই আমি ঘরের মধ্যে সহসা 2 কানে হাত চেপে ধরলাম। তারপর একটা অস্ফুট আর্তনাদ করে ছুটে বেরিয়ে এলাম সেখান থেকে। দিদিমার মুমূর্ষু দেহের ওপর ঝাঁপিয়ে পড়তেই তিনি কোকিয়ে উঠলেন। কি 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 হয়েছে? দুর্বল হাতে জড়িয়ে ধরে অত্যন্ত ব্যাকুল হৃদয়ে তিনি প্রশ্ন করলেন আমাকে। আমি কান্নার বেগে অনেকক্ষণ কথা বলতে পারলাম না। একটু শান্ত হয়ে বললাম, আমি বিয়ে করব না দিদিমা, বিয়ে ভেঙে দাও। সে কি কথা? আশ্চর্য হয়ে তিনি তাকিয়ে রইলেন আমার দিকে। আমি নির্লজ্জের মতো বললাম, যাকে মন দিয়েছি তাকে ছেড়ে আর কাউকে বিয়ে করতে পারবো না। আমার কথা শুনে দিদিমা হতবাক হলেন। আমাকে ঠেলে নিজের গায়ের ওপর থেকে তুলতে চেষ্টা করে বললেন, বলছিস কি তুই? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি নিঃশ্বাস ফেলে বললাম, আমি বিমলেন্দু বাবুকে বিয়ে করব। বিমলেন্দু? বিমল? তো সাহেব কাকা? দিদিমা কাঁপতে কাঁপতে উঠে বসলেন। আমি তাকে 2 হাতে জড়িয়ে ধরে বলে উঠলাম, হ্যাঁ তাকেই, তিনিই আমার স্বামী। দিদিমার মুখ দিয়ে আর কোনো কথা সরল না। স্তব্ধ হয়ে মরা মানুষের মতো বসে রইলেন। সন্ধ্যার অন্ধকারে ভরে গেল ঘর। খানিক পরে নিঃশব্দে মা ঘরে এসে আলো জ্বালালেন। আমাকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে অবাক হয়ে বললেন, এ কি বুলু, কি হয়েছে? আমি জবাব দিলাম না। দিদিমা বললেন, মলিনা শোনো। মা কাছে এসে দাঁড়ালেন। একটু চুপ করে থেকে বললেন, বিমলের সঙ্গেই বুলুর বিয়ে ঠিক করো। বয়সে একটু বড়, তার কি, আমার শাশুড়ি আর শ্বশুর 20 বছরের ছোট বড় ছিলেন। এ কি বলছো মা? ঠিকই বলছি, এর চাইতে ভালো আর তুই কি আশা করিস?
ছি ছি, মা শিহরিত হয়ে উঠলেন। ও ওর কন্যার মতো, এমন অসঙ্গত কথা তুমি ভাবলে কেমন করে মা? কিছুই অসঙ্গত নয় সংসারে, তুই তাকে বলবি এ কথা। মার মুখে একটি কালো ছায়া বিস্তীর্ণ হলো। আমার মাথায় ঈষৎ ঠেলা দিয়ে বললেন, দিদিমা কি বলছেন শুনলে বুলু? আমি নিঃশব্দে পড়ে রইলাম। মা আবার বললেন, দিদিমা কি বলছেন বুলু? আমি নিঃশব্দ। মার মুখ দিয়ে এ শব্দটি এমন একটি মূর্তি নিল আমার কাছে যে আমার মনে হলো সমস্ত ঘরে যেন আগুন লেগেছে, পুরে এক্ষুনি ছাই হয়ে যাবে। অত্যন্ত একটা অশান্তি আর অস্বস্তিতে কাটতে লাগলো সময়। বাড়িময় যেন একটা ভূতের ফিসফিসানি। কেমন এক অদৃশ্য ভয়ে মুহুর্মুহু আমি কেঁপে উঠতে লাগলাম। রাত্রিতে মার সঙ্গে পাশাপাশি শুয়ে সময় কাটতে লাগলো। আমি অনুভব করলাম তিনি ঘুমননি। তিনিও হয়তো অনুভব করলেন যে আমার চোখ নির্ঘুম। অনেক রাত্রে আমার গায়ের ওপর হাত রেখে মা ডাকলেন, বুলু ঘুমিয়েছ? না। তোমার দিদিমা যা বললেন তাই কি তোমার মত? হ্যাঁ। তুমি কি জানো এতদিন ধরে এ সংসারকে তিনি লালন পালন করছেন কার জন্য? জানি। কি জানো? তোমার জন্য। তাহলে তুমি জানো যে আমি তাঁর জীবনের প্রধান কেন্দ্র, আমাকে ঘিরেই তাঁর সুখ দুঃখ? জানি। তবে আমি তাকে ভালোবাসি। তিনি তোমাকে যত ভালোবাসেন তার চাইতে অনেক অনেক বেশি আমি তাকে ভালোবাসি। অত্যন্ত ধীর স্থির গলায় মা বললেন, তুমি কি বিশ্বাস করো না যে তার অতখানি ভালোবাসা আমিও অন্তরের মধ্যে গ্রহণ করেছি? আর তা সার্থক করবার একমাত্র বাধা ছিলে তুমি। তোমার জন্যই আমি আমার সমস্ত ইচ্ছাকে এতকাল গলা টিপে রেখেছি। বাবার মৃত আত্মাকে তুমি অসম্মান করছো। আমি মরে গেলে কি তোমার বাবা আমার আত্মার কথা ভাবতেন? তুমি স্ত্রী, তিনি স্বামী। সে তো সমাজের অনুশাসনের প্রভেদ, আত্মার তো কোনো ভেদাভেদ নেই। হঠাৎ আমি ভেবে পেলাম না এ কথার কি জবাব দেব। একটু পরে মাই বললেন, তুমি আমার সন্তান। শরীরের বিন্দু বিন্দু রক্ত দিয়ে তিলে তিলে আমি তোমাকে লালন করেছি, প্রাণের অধিক ভালোবেসে সাধ্যের অতিরিক্ত যত্ন দিয়ে তোমাকে বড় হতে সহায়তা করেছি। সত্যি বলতে এ ভদ্রলোকের সাহায্য তোমার কথা ভেবেই প্রথম গ্রহণ করেছিলাম, কিন্তু আজকের দিনে তুমি আমার পরম শত্রু। আজ এই অন্ধকারে শুয়ে তোমার সঙ্গে যে কথা আমাকে বলতে হলো সেটা মা মেয়ের কথা নয়। আমার পক্ষে তার চাইতে লজ্জার, তার চাইতে মর্মান্তিক আর কি থাকতে পারে। কিন্তু তবু তোমাকে বলি, অনেকদিন আগেই তিনি প্রস্তাব করেছিলেন, আমি রাজি হইনি, কিন্তু কাল আমি তাকে কথা দিয়েছিলাম। মা বলু। কান্নার বেগে আমার সমস্ত শরীর উদ্বেলিত হতে লাগলো। একটু পরে মা আমাকে বুকের কাছে টেনে নিলেন। একটা নিঃশ্বাস নিতে নিতে বললেন, অতৃষ্টের এ কি বিড়ম্বনা। পরের দিন সকালে ঘুম ভেঙেও বিছানায় পড়েছিলুম। মা কখন উঠে গেছেন জানি না। জানলা দিয়ে এক ফালি রোদ এসে পড়েছিল বিছানায়। বুঝলাম বেলা হয়েছে। সহসা ওই ভদ্রলোকের গলা শুনে ধর্মর করে উঠে গেলাম। দ্রুত পায়ে তিনি ঘরে ঢুকলেন। তখনও আমাকে বিছানায় দেখে অবাক হয়ে বললেন, ও মা, এখনো ঘুমোচ্ছ? ওঠো ওঠো, মা কই? শিগগির একবার বসবার ঘরে এসো। চোখ তুলতে পারলাম না সংকোচে। ততক্ষণে তিনি ব্যস্ত হয়ে অদৃশ্য হলেন। দেয়ালে ঠেকানো তক্তপোষে হেলান দিয়ে বসে রইলাম চুপ করে। হাত পা যেন কেমন শিথিল হয়ে এলো। খানিক পরে মা এলেন ঘরে। সেই কালো পাড় শাড়ি, মাথায় আঁচল ঈষৎ তোলা, সরু হার গলায় চিকচিক করছে, সেই রকম শান্ত গম্ভীর মুখশ্রী। এত দিনের দেখা মাকে আবার দেখলুম। মাথার কাছের আধো ভেজানো জানলা খুলে দিয়ে বললেন, ওঠো, কত বেলা হলো। একটু থেমে,
কাল বিমলবাবু বলেছিলেন একটি ছেলেকে নিয়ে আসবেন, তিনি এসেছেন, তোমার সঙ্গে দেখা করবেন। ভ্রু কুঞ্চিত হলো। উঠছিলাম, থমকে দাঁড়িয়ে বললাম, জানি কেন। ক্ষিপ্র হস্তে বিশৃঙ্খল বিছানা পাট করতে করতে মা জবাব দিলেন, সেই কেন আজ আর নেই। তোমার ইচ্ছা পূরণ করবার চেষ্টাই আমি করব, কিন্তু বাড়িতে যখন অতিথি আসেন তার সঙ্গে শোভন ব্যবহারই ভদ্রতা। একটু পরে মা বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে যথারীতি ভদ্র হয়ে এ ঘরে এলাম। আমার বয়স এবং বুদ্ধির যোগ্য এ পাত্র। বিমলবাবু আলাপ করিয়ে দিলেন। অত্যন্ত লাজুক চোখে একবার তাকিয়েই মুখ নামিয়ে নিল ছেলেটি। বয়স 22-23-এর বেশি নয়। ঈষৎ ঢেউ খেলানো বড় বড় ঘন আর বিশৃঙ্খল চুল মুখ ঘিরে আছে। ভালো করে তাকে দেখবার অবকাশ ঘটল, কেননা সে নিজে নতদৃষ্টি আর বিমলবাবু মাকে ডাকতে গেলেন। খুব যে একটা বলবান পুরুষ তা নয়, কিন্তু স্বাস্থ্যের আভায় ভরা মুখ, কালো আর সুসন্নিবিষ্ট ভুরুর তলায় দুটি ভাসা ভাসা উজ্জ্বল চোখ। একটু কেশে একটু লাল হয়ে ছেলেটি মুখ তুলল এবার। নড়েচড়ে বসে বলল, আপনি তো স্কটিশেই পড়ছেন, আমিও ওই কলেজে পড়তুম। ও, খুব ভালো লাগতো, আমাদের একটা আলাদা দলই ছিল। আমার ভালো লাগে না, উৎসাহের মুখে পাথর চাপা দিয়ে বলে উঠলাম আমি। আমার নিষ্করুণ জবাবে হঠাৎ থতমত খেয়ে চুপ করে গেল ছেলেটি। আমি বললাম, ভারী খারাপ ছেলে সব। এদেশে নাকি এখন ছেলে মেয়ে একসঙ্গে শিক্ষার সময় হয়েছে, আমার তো তা মনে হয় না। ঈষৎ প্রতিবাদের গলায়, যদিও খুব সীমিত, বলল, তা দেখুন, সব মেয়েও তো আর কিছু ভালো হয় না, ছেলেদের মতো তাদের মধ্যেও ব্যতিক্রম আছে। জানি না। আমার কথাবার্তা যে অত্যন্ত উদ্ধত এবং স্পষ্ট ছিল সেই বিষয়ে আমি অচেতন ছিলাম না। বিরক্তির বাষ্পে ওকে আচ্ছন্ন করে দিতে আমার ভালো লাগছিল। ও যে এসেছে আর সেই আশা যে ওর পক্ষে অত্যন্ত দুঃসাহসের কাজ হয়েছে সে কথা ওকে জানানো ভালো। আমার জবাবের পর একটুখানি থেমে রইল ওর জিহ্বা। আমি উঠে যাবার জন্য মনে মনে প্রস্তুত হচ্ছিলাম। সহসা মুখ তুলে বলল, আজ কখন যাবেন? যাব? কোথায়? কেন, বিমলদা যে বললেন। কি বলেছেন বিমলবাবু? আমাকে তো ধরে নিয়ে এলেন। ওর কথার মধ্যেখানেই মা আর বিমলবাবু ঘরে ঢুকলেন। ও থেমে গিয়ে তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মৃদুহাস্যে মা বললেন, উঠছো কেন, বসো। বুলু, যাও তো চা নিয়ে এসো, আমি সব ঠিক করে রেখে এসেছি। মার এই আদেশ আমি মনে মনে অপছন্দ করলুম। চাকর দিয়েও অনায়াসে এটা চলতো, তবু উঠতে হলো। চায়ের পর্বটি কিছু বিরাট ছিল না, তবু অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। নিজে হাতে করেই সব নিয়ে এলাম। বিমলবাবু সাহায্য করলেন। আমাকেও বসতে হলো ওদের সঙ্গে চা খেতে। এতক্ষণে দেখলুম ছেলেটি সহজ হয়েছে, অত্যন্ত আগ্রহ ভরে কথা বলছে মায়ের সঙ্গে। অবশেষে সেই অর্ধ সমাপ্ত প্রসঙ্গটি ফিরে এলো। কখন যাবেন বিমলদা? আমি এক চোখ প্রশ্ন নিয়ে তাকালুম বিমলবাবুর দিকে। মার মুখ দেখে মনে হলো এই যাওয়ার খবরটা মা জানেন। বিমলবাবু হাত ঘড়ির দিকে এক নজর তাকিয়ে বললেন, বাবা, এর মধ্যেই 8:30। এক কাজ করো অসিত, তুমি আর আজ যেও না, এখানেই যা হয় দুটো খেয়ে নাও। আমি এদিকে 12টার মধ্যে কাজকর্ম সেরে চলে আসি, তারপরে। মা বলে উঠলেন, সেটাই সবচেয়ে ভালো। না না, অপাঙ্গে একবার আমার দিকে চেয়ে নিয়ে অসিত ব্যস্ত হয়ে বলল, আপনারা কখন যাবেন বলুন, আমি ঠিক সময়ে আসব। কোথায় যাবে মা? আমি আর কৌতূহল রাখতে পারলাম না। মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার সাহেব কাকা আজ বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছেন তোমাদের নিয়ে। মুখ থেকে কথা শেষ হতে না হতেই বিমলবাবু ব্যস্ত হয়ে বলে উঠলেন, তুমি বুঝি বাদ? সাহেব কাকা বলেই মা আমার মেজাজ খারাপ করে দিয়েছিলেন। কালকের ওই ব্যাপারের পরে মা যে কি করে তাকে আমার কাকা বলে উচ্চারণ করলেন জানি না। উপরন্তু মা যাবেন না বলে বিমলবাবুর এই ব্যাকুলতা আমাকে চাবুক মারল। দুর্বিনীতের মতো উঠে দাঁড়ালাম চেয়ার ছেড়ে। আলস্য ভাঙতে ভাঙতে অবহেলার ভঙ্গিতে বললাম, তোমরাই যাও মা, আমি যাব না। কেন? বিমলবাবু বললেন, তোমার জন্যেই তো যাওয়া, তুমি না গেলে হয় নাকি? আমার জন্য কিনা জানি না, তবে হলেও আমি যাব না, এটা ঠিক। তোমার আবার কি হলো?
এর মধ্যে একটা হওয়া না হওয়ার কি দেখছেন বিমলবাবু? আমার এই বিমলবাবু সম্বোধনে উনি অবাক হয়ে গেলেন। মার মুখ রাগে কি লজ্জায় জানি না মুহূর্তে লাল হয়ে উঠল। আমি গ্রাহ্য না করে অতিরিক্ত সহজভাবে তাকালাম সেই আগন্তুক আর অপ্রস্তুত ছেলেটির মুখে। সহসে বললাম, আচ্ছা নমস্কার, আশা করি আবার দেখা হবে। প্রত্যাভিবাদনের আর অপেক্ষা না করে 3টি প্রাণীকে বিমূঢ় করে দিয়ে সোজা চলে এলাম নিজের নির্জন ঘরে। তারপরে সমস্ত ব্যাপারটা মা অবশ্যই কোনো রকমে তার নিজের ভদ্রতা আর নম্রতা দিয়ে মানিয়ে নিয়েছিলেন। প্রায় ঘণ্টাখানেক পরে আমার যখন মাথা ঠান্ডা হয়ে এলো, মা তখন ঘরে এলেন। সোজা তিনি আমার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, সমস্ত জীবনটা যে আমি তোমার জন্যই উৎসর্গ করে রেখেছিলাম, তুমি কি তারই প্রতিশোধ নিচ্ছ বুলু? ভীরু চোখ চকিতে তুললাম, জবাব দিলাম না। বলো, জবাব দাও। আমার চোখের সামনে আমার হাতে গড়া সন্তান এত বড় উদ্ধত আচরণ করবে, অহেতুক অসম্মান করবে শ্রদ্ধেয়দের, আর আমি চুপ করে তা দেখব? বুলু, তুমি ভেবেছ কি? কথা বলতে বলতে মার নিঃশ্বাসের উত্থান পতন দ্রুত হলো। ছেলেবেলা থেকে মা আমাকে স্নেহ দিয়ে, মমতা দিয়ে, বন্ধুতার উত্তাপ দিয়ে বড় করেছেন, শাসন করেছেন তার ফাঁকে ফাঁকে। আমি জানতে পারিনি। তার সঙ্গ, তার স্পর্শ, তার স্বভাবের মাধুরী আমার সারা হৃদয়ের সকল অভাব মিটিয়ে রেখেছিল। আর আজ 2 চক্ষু বিস্ফারিত করে দেখলাম, তার চাইতে বড় শত্রু আমার কেউ না। হয়তো কিছু বলতে যাচ্ছিলাম, তীব্র কণ্ঠে মা বলে উঠলেন, আমারই অন্যায়, আমারই প্রশ্রয়ে আজ তোমার এতখানি দুঃসাহস। যিনি তোমার পিতৃতুল্য, তাকে তুমি প্রেমিক ভাবো? যে মুহূর্তে তুমি এ কথা উচ্চারণ করেছিলে, সেই মুহূর্তেই আমার ধৈর্যচ্যুতি ঘটল। মুখে মুখে বলে উঠলাম, কেন? কিসের জন্য? কেন তুমি তাকে আমার কাকা বলে সম্বোধন করলে একটু আগে? তুমি তাকে যাই ভাবো, তিনি তোমার পক্ষে তাছাড়া অন্য কিছু হতে পারেন না। মুখে মুখে অসভ্যের মতো বললাম, স্বামীর বন্ধু হয়ে তিনি যদি তোমার পক্ষে অন্য হতে পারেন, তো আমার পক্ষেও হতে পারেন। বুলু, আমি তোমার মা। সহসা মার গলা যেন কান্নার আবেগে বুঁজে এলো। আমি নিবৃত্ত হতে পারলাম না। অনেক দিনের অনেক ক্লেদাক্ত ঈর্ষা মনের মধ্যে পালন করেছি এতদিন ধরে, আজ তা কথার রেখায় মরতে নিল। যাকে বুকের মধ্যে পাবার জন্য অবিরত ইচ্ছা, তীব্র আবেগে আমি মরে যাচ্ছি, যাকে না পেলে আমার সমস্ত জীবন গভীর অন্ধকারে বিলুপ্ত হয়ে যাবে বলে মনে হচ্ছে, তাকে যে মেয়ে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, যে মেয়ের জন্য তিনি আজ অন্যদিকে মুখ ফেরাতে পারেন না, তাকে আমি ক্ষমা করতে পারি না, মা হলেও না। চোখে চোখে তাকিয়ে বললাম, তিনিও অবিবাহিত, আমিও কারো স্ত্রী নই। তোমার জন্য আমার সমস্ত জীবন আজ ব্যর্থ হতে বসেছে। তুমি আমাদের জীবনকে যুক্ত করবার একমাত্র প্রতিবন্ধক। কি হয়েছে? ঘরের মধ্যে সহসা বিমলবাবু ঢুকলেন এসে। বুলুরাজ হলো কি? মেজাজ এত বিগড়েছে কেন? আমার কথা শুনে মার চোখ দিয়ে অবিরল ধারে জল গড়িয়ে পড়ছিল। তাকে দেখে আমি চুপ করলাম। হলো কি তোমাদের? আশ্চর্য হয়ে তিনি একবার মার দিকে, একবার আমার দিকে তাকালেন। তারপর আমার একান্ত কাছে এসে তার সেই বলিষ্ঠ স্নেহ ভরা বুকের মধ্যে আমাকে টেনে নিয়ে বললেন, কি হয়েছে বলো তো বুলু, লক্ষ্মী মা আমার। ছিটকে সরে এলাম বুকের সান্নিধ্য থেকে। ক্রন্দন বিজড়িত গলায় বললাম, আপনি আমাকে মা বলেন কেন? অত্যন্ত অপ্রতিভ হয়ে থমকে গেলেন ভদ্রলোক। হঠাৎ আমি দুহাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়লাম তাঁর বুকের ওপর। দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করে কেঁদে কেঁদে মুখ ঘষে ঘষে বলতে লাগলাম, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, মার চাইতে বেশি, অনেক অনেক বেশি। আমার এই অতর্কিত আবেগের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। আমার এরকম অসংলগ্ন কথাবার্তাও অবশ্যই তাকে বিরক্ত ও বিস্মিত করে থাকবে। আমাকে ঈষৎ সরিয়ে দিয়ে বললেন, শান্ত হও, কি হয়েছে খুলে বলো। তার গলার গম্ভীর স্বরে হঠাৎ আমি ভয় পেলুম। তার স্বভাবত ধীর কণ্ঠ আরো ধীর হলো। পিতৃত্বের গাম্ভীর্য ছড়িয়ে পড়ল তাঁর মুখে। মার দিকে তাকিয়ে বললেন, তুমি যাও, অসিতকে বসিয়ে রেখে এসেছি।
মা পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। ভাবে মনে হলো না কোনো কথাই তাঁর কানে ঢুকেছে। বিমলবাবু মুখের দিকে তাকিয়ে একটু উদ্বিগ্ন হলেন। আবার বললেন, আমি বুলুর সঙ্গে কথা বলবো, তুমি অসিতের কাছে গিয়ে বসো। মা আস্তে বসে পড়লেন মেঝের ওপর। কি হলো মুনি, কি হলো? উদ্ভ্রান্ত গলায় বলে উঠলেন বিমলবাবু। বুলু, শিগগির জল নিয়ে এসো। চেঁচামেচিতে বাড়ির সব কটি প্রাণী জড়ো হলো এই ঘরে। দেখলুম অসিতও এসে দাঁড়িয়েছে দোরগোড়ায়। কেবল অসহায় দিদিমা ও ঘর থেকে কাতরাতে লাগলেন। ব্যাকুল হয়ে বিমলবাবু বললেন, এই অসিত, তুমি শিগগির ডক্টর মুখার্জিকে নিয়ে এসো, একটুও দেরি না। তারপর মার মাথাটা কোলের ওপর টেনে নিয়ে ডাকতে লাগলেন, মনি, মনি, শোনো, এই শুনছ? তার গলার সুরে কি ছিল সে কথা আমি কেমন করে বোঝাবো। হয়তো ভালোবাসার অতল স্পর্শী সম্মোহন ছিল তার কণ্ঠে। আমি মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে রইলাম তার মুখের দিকে। বিশেষ কিছু না, একটুখানি সময়ের জন্য হয়তো মার চৈতন্য লুপ্ত হয়েছিল। খানিক পরেই তিনি চোখ খুললেন। ডান হাতটা একটু নেড়ে ক্লান্ত গলায় ডাকলেন, বুলু, আয়। মুখের কাছে এগিয়ে গিয়ে ব্যাকুল আগ্রহে মার কপালে হাত রাখলাম। তার সুন্দর মুখে দুঃখ বেদনার লীলা। একটু আগে যে মা আমার পরম শত্রু ছিলেন, যার অস্তিত্বই ছিল আমার জীবনের চরম সুখের পক্ষে সর্বপ্রধান অন্তরায়, সেই মার এইটুকু অচৈতন্যের ব্যবধানই আমাকে তার অনেক কাছে এনে ফেলল। মা আমাকে বুকের মধ্যে টেনে নিয়ে সুগভীর লজ্জায় দু হাতে মুখ ঢেকে নিতান্ত অসহায়ের মতো ফুঁপিয়ে উঠলেন। অসিত ফিরে এলো ডাক্তার নিয়ে। তার মুখেও উদ্বেগের ছায়া। ফিসফিসিয়ে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল? আমি বললাম, এই একটু অজ্ঞান মতো। এরকম আরো হয় নাকি? না। আমার সংক্ষিপ্ত জবাবে আর সে কিছু জিজ্ঞাসা করতে ভরসা পেল না। বোধহয় কয়েক ঘন্টার মধ্যেই মা স্বাভাবিক হয়ে উঠলেন। বিমলবাবু নিজেও গেলেন না, অসিতকেও ধরে রাখলেন সে বেলার জন্য। আবহাওয়াটা সহজ করবার জন্য হাসি মুখে বললেন, আমার এত সাধের রবিবারটাই তোমরা মাটি করলে। কোথায় ভেবেছিলাম বোটানিক্যাল গার্ডেনে গিয়ে গাছের ছায়ায় ছায়ায় চমৎকার ঘুরে বেড়াবো, 4টে না বাজতেই মাঠে বসে চর্ব চস্য সহযোগে চা পান। কি কাণ্ডই না হলো বলো তো। কি আর করবে অসিত, তোমারই ভাগ্য। বুলু, অসিতকে ভালো করে বলো, ও কিছুতেই থাকতে চাইছে না, আমি জোর করে ধরে রেখেছিলাম। আমি যাই বিমলদা, আমার আজ। মা বললেন, বসো। তার উচ্চারণ ভঙ্গিতে অপরিমিত স্নেহ ও আদেশ ছিল। তিনি যেন মা আর অসিত তাঁর ছেলে। অসিত বাধ্য ছেলের মতো বসল, আর কথা বলল না। আমি উঠে গেলাম সেখান থেকে। বিমলবাবু গুরুজনের মতো বললেন, যাও, মার খাবার ঠিক করো গে। এই বেলা বিমলবাবু মাকে উঠতে দিলেন না, কিন্তু বিকেলে আবার তিনি ওঠা হাঁটা করতে লাগলেন, কাজকর্ম করলেন। আর সুস্থ মায়ের দিকে তাকিয়ে আবার সেই লজ্জা আর বিরোধ ফিরে এলো আমার হৃদয়ের মধ্যে। দুদিন আমি প্রায় নিজেকে লুকিয়েই রাখলুম তার কাছ থেকে। বিমলবাবু যথারীতি এলেন। অসিতও পরের দিন খবর নিতে এলো। আমার সঙ্গে দেখা হলো না কারুরই। আত্মগোপন করা ছাড়া আমার আর কি উপায় ছিল? মুশকিল হতো রাত্রিরে নিঃশব্দে মার পাশে গিয়ে শুতুম, কিন্তু গায়ে গা ঠেকিয়ে শুয়েও যে কত বড় ব্যবধান থাকতে পারে দুটো প্রাণীর মধ্যে, আমরা মা মেয়ে তা প্রতি পলে অনুভব করতুম। বলি বলি করে মাও কথা বলতে পারতেন না, আমিও পারতাম না। দুর্লঙ্ঘ এক দেয়াল উঠল দুজনের মধ্যে। তৃতীয় দিন ভোর রাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। জেগে দেখলুম গুনগুনিয়ে মা কাঁদছেন। মা কাঁদছেন, আমি তো তাকে কাঁদতে দেখিনি কোনোদিন। বুকটা ধড়াস করে উঠল। অন্ধকারে হাত বাড়ালাম তার দিকে, ডাকলাম, মা। মুহূর্তে মার গুনগুনানি বন্ধ হয়ে গেল। একটা কাতরোক্তি দিয়ে তিনি পাশ ফিরলেন। উদ্বিগ্ন হয়ে বললাম, কি হয়েছে? একটু জল দাও। তাড়াতাড়ি উঠে বসে তাঁর গায়ে হাত দিয়ে চমকে উঠলাম। তীব্র উত্তাপে গা পুড়ে যাচ্ছে। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। তাড়াতাড়ি উঠে আলো জ্বাললাম, জল দিলাম। তারপর দৌড়ে গিয়ে ভৃত্যের ঘুম ভাঙিয়ে বিমলবাবুকে ডাকতে পাঠালাম। হয়তো তখনও ট্রাম চলতে শুরু করেনি, হয়তো অনেকক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে। তবু সেই অন্ধকারে আমি তাকে রওনা করিয়ে দিয়ে মার কাছে ফিরে এসে বসলাম।
একটা অনির্দিষ্ট আশঙ্কার ভারে বুক যেন বোঝাই হয়ে উঠল মুহূর্তে। সূর্য উঠবার সঙ্গে সঙ্গেই বিমলবাবুকে নিয়ে ভৃত্য ফিরে এলো। লাল দুই চোখ মেলে মা তাকিয়ে রইলেন তাঁর দিকে। কপালের ওপর হাত রেখে উনি ভুরু কুঁচকুলেন। দুবার মাথায় হাত বুলিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, তুমি কাছে থাকো বুলু, ডাক্তার নিয়ে আসি। ডাক্তার এসেছিল, তার চাইতে বড় ডাক্তারও এসেছিল দুদিন পরে। আর তারও 5 দিন পরে কলকাতা শহরের সমস্ত প্রসিদ্ধ ডাক্তারদের দিকে মুখ ফিরিয়ে মা সমস্ত সুখ দুঃখের অতীত হলেন। মৃতন্মুখ দিদিমার বুক ফাটা আর্তনাদে সমস্ত পৃথিবী ভরে গেল। শুষ্ক চোখে বসে বসে দেখলুম বিমলবাবু নিজ হাতে সাজিয়ে দিচ্ছেন মাকে। বহুমূল্য বেনারসিতে শোভিত করলেন তার মৃতদেহ। ফুলের গহনা দিয়ে মুড়ে দিলেন আপাদ মস্তক। তারপর রাশি রাশি সিঁদুরে শোভিত করলেন তার ললাট আর মাথা। তার এই পাগলামি দেখে কে কি ভেবেছিল জানি না, আমি নিজেও যে কি ভেবেছিলাম তাও জানি না। বুকের মধ্যে একটা চাপা আর দম আটকানো গুমরানি অনুভব করলাম অত্যন্ত তীব্রভাবে। আস্তে এগিয়ে গিয়ে মার নরম বুকের উপর মাথা রাখলাম। ধীরে ধীরে আমার সমস্ত চৈতন্য আচ্ছন্ন হয়ে এলো। তবু দিন কাটল। একটা দণ্ড যার অস্তিত্ব না থাকলে এই ছোট সংসার আবর্তিত হয়ে উঠত, সেই মানুষের অভাবেও এ বাড়িতে সূর্যোদয় সূর্যাস্ত তাদের আলো ছায়া ফেলল। কয়েকদিন পরে বিমলবাবুও আবার আপিসে যেতে লাগলেন। আপাত মস্তক সাদা কাপড়ে মোড়া দিদিমাও মুখের ঢাকা খুললেন। আমি আবার প্রাণপণ শক্তিতে উঠে দাঁড়ালাম। সকল কর্তব্যই সকলে নড়ে চড়ে করতে লাগলাম। কেবল প্রাণ শক্তির চাবিকাঠিটা নিয়ে মা আর ফিরে এলেন না এই সংসারে। মার অসুখ থেকে শুরু করে আমাদের এই অবর্ণনীয় দিনের দুঃখময় জীবনের সঙ্গে অসিত এ কদিন জড়িত ছিল। প্রথমটাই বিমলবাবু অত্যন্ত বেশি রকম উদ্ভ্রান্তই হয়ে পড়েছিলেন। বলতে গেলে এ বাড়ির সবকটি প্রাণী আমরা এমন এক অবস্থায় ছিলাম যে অসিত না থাকলে হয়তো কিছুতেই চলত না। বিধাতার আশীর্বাদের মতোই সকলের সেবার ভার নিয়ে সে মুখ গুঁজে পড়েছিল এখানে, কিন্তু বিদায় নেবার সময় তার হলো। মাস দুয়েক পরে কোনো একদিন চুপ করে শুয়েছিলাম ঘরে। সন্ধ্যার আবছা আলোয় ঘর ভরে গিয়েছিল। দরজার কাছে পায়ের শব্দ শুনে চঞ্চল হয়ে উঠলাম। বুঝলাম বিমলবাবু এসেছেন। মৃদু গলায় উনি আমার নাম ধরে ডাকতেই আমি তাকে আসতে বলে উঠে বসলাম। আলো জ্বেলে দিলাম ঘরের। চায়ের জোগাড়ে যাচ্ছিলাম। উনি বললেন, এখনো শুয়েছিলে? এমনি। এবারই আর ভালো লাগে না, না? বলতে গিয়ে তাঁর চোখ ছলছল করে উঠল। আমি মুখ নিচু করলাম। একটু চুপ করে থেকে আবার বললেন, বসো, আমি এখন চা খাবো না, তোমার সঙ্গে কথা আছে। সে কি কথা তা আমি বুঝলাম। কদিন থেকেই উনি যেন কি বলতে চান আমাকে। বারংবার বলবার জন্য মুখ খুলেও থেমে যান, কিন্তু অসুখী বোধ করলেও প্রস্তুত হয়ে বললাম, বলুন। একটুও ভূমিকা করলেন না তিনি। তিনিও সেদিন প্রস্তুত হয়েই ছিলেন হয়তো। ধীর গম্ভীর গলায় স্বভাবচিত্ত নিচু স্বরে বললেন, অসিতকে কি বলবো? আমাকে জিজ্ঞেস করছেন কেন? তোমার মত না নিয়ে তো হতে পারে না। তার চোখের ওপর দৃষ্টি নিবদ্ধ রেখে বললাম, কি হতে পারে না? একটু পলক নড়ল না তাঁর। কেবল কেমন একটা কঠিনতা ছড়িয়ে পড়ল সারা মুখে। বললেন, বিয়ে। বিয়ে? হ্যাঁ বলু, তোমার বিয়ের কথাই বলছি আমি। তোমার কোনো ব্যবস্থা না করতে পারা পর্যন্ত আমার শান্তি নেই। আমি একটু শান্তি চাই। কথা শুনে আহত হলাম। নিজেকে সংযত রেখে যথাসম্ভব স্বাভাবিক গলায় বললাম, আপনাকে তো সবই বলেছি, সবই তো জানেন। জানি, তবে সে তোমার ভুল বুলু, সে তোমার শিশু মনের একটা খেলা। জানি না খেলা কিনা, আমাকে অবকাশ দিন ভুল ভাঙবার। শোনো। তার গলার স্বরে অদ্ভুত কান্নার শব্দ পেলাম। চকিত হয়ে চোখ তুলতেই তিনি আমার মাথার উপর হাত রেখে বললেন, তুমি তো জানো তোমার মা ছাড়া এই পৃথিবীতে আমার কাছে এমন কোনো মেয়ে ছিল না যার প্রতি ক্ষণিকের জন্য আমার মন বিভ্রান্ত হতে পারে। ও যে আমার কি ছিল, ও যে আমাকে কতখানি ভরিয়ে দিয়েছিল শুধু ওর অস্তিত্ব দিয়ে, তা আমি তোমাকে কেমন করে বোঝাবো? তোমাকে এইটুকু থেকে ভালোবেসে বড় করেছি,
আমার স্নেহে এতটুকু খাচ্ছিল না। তোমার প্রতি আমার অপরিসীম আকর্ষণ, অপরিসীম মমতা সুমন্ত্র বেঁচে থাকলে আমার চাইতে বেশি ভালোবাসতে পারতো কিনা জানি না। সেই তুমি। আমি দুহাতে মুখ ঢেকে বললাম, জানি জানি। শান্ত হও, শোনো, তোমার মৃত মায়ের আত্মার কথা চিন্তা করো। কান্না ভরা গলায় বললাম, তিনি তো আপনাকে লিখে গেছেন, আমার সুখই তাঁর সুখ, তার কোনো আলাদা সুখ নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। ব্যথিত গলায় বললেন, এই তোমার শেষ কথা? এই শেষ বিমলবাবু, এই শেষ। আমি নিচু হয়ে তার পায়ে মাথা রাখলাম। একটু বসে রইলেন চুপ করে, একটু হাত বুলোলেন মাথায়, তারপর নিঃশব্দে উঠে গেলেন সেখান থেকে। আমি সেই পরিত্যক্ত জায়গায় মাথা কুটে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলাম। অসিত এলো ঘণ্টাখানেক পরে। ভৃত্য এসে খবর দিতেই সংযত হয়ে উঠে বসলাম। আমার মুখ চোখ দেখে ও যেন আঘাত পেল, একটু তাকিয়ে রইল আমার দিকে। চোখের এ দৃষ্টি আমার অপরিচিত নয়। বুকটা কেঁপে উঠল। বললাম, বসুন। আপনি আজ বড্ড বিচলিত রয়েছেন। না। কিন্তু কি করবেন? চুপ করে রইলাম। একটু দ্বিধা করে বলল, আমার তো চলে যাবার সময় হলো, ছুটির 2 মাস তো কাটিয়ে দিলাম। আপনি যাবেন? হ্যাঁ, মা বারবার চিঠি লিখছেন। ও, আমার তো যেতে ইচ্ছে করে না, কিন্তু না, যাবেন না কেন? মা আশা করে আছেন। অসিত আমার কাছ থেকে যাবার উৎসাহ প্রার্থনা করেনি। কি প্রার্থনা করেছিল তা আমি জানি। ব্যথিত হলাম, কিন্তু উপায় নেই। একটু চুপচাপ কাটলো, তারপর মৃদুস্বরে বলল, আমাকে কি আপনার কোনোই প্রয়োজন নেই? নিঃশ্বাস নিয়ে বললাম, আপনার জন্য আমার কত কৃতজ্ঞতা জমা হয়ে আছে মনের মধ্যে। বাধা দিয়ে অস্থির গলায় বলল, কৃতজ্ঞতার কথা কেন তুলছেন? আমি তার কথা বলছি না। আপনি কি বোঝেননি আমার কথা? দাঁত দিয়ে ঠোঁট কামড়ালাম, তারপর পরিষ্কার গলায় বললাম, বুঝেছি, কিন্তু সে হতে পারে না অসিতবাবু, কিছুতেই না। কিছুতেই না? না। খানিকক্ষণ স্থাণুর মতো বসে রইল অসিত। তারপর ঠিক বিমলবাবুর মতো করেই ধীরে ধীরে উঠে গেল ঘর ছেড়ে। আবার আমার 2 চোখ ছাপিয়ে জল এলো। বুক ভেসে গেল উদ্বেলিত অশ্রুর প্লাবনে। পরের দিন সকালবেলা কিছু আগে পরে 2খানা চিঠি পেলাম ভৃত্যের মারফত। বুলু, তোমার সব ব্যবস্থাই করে রেখে গেলাম। আশা করি কোনো আর্থিক কষ্ট তোমাকে পেতে হবে না। যেখানেই থাকি আমার অন্তরের সকল মঙ্গলাকাঙ্ক্ষা সততই তোমাকে ঘিরে থাকবে। হতভাগ্য বিমলেন্দু। সুচরিতাসু। প্যান্ডোরার অদম্য কৌতূহলের দোষেই সমস্ত পৃথিবীতে দুঃখ ছড়িয়ে পড়েছিল, কিন্তু আশার কৌটোটি সে খুলতে পারেনি। তাই সে আশা যত দুরাশাই হোক, মানুষ তাকে চিরকাল ধরে লালন করে আপন বুকের মধ্যে। আমিও সেই আশাটি মনের মধ্যে জ্বালিয়ে রাখলাম। যদি কখনো সময় আসে, আপনি নিশ্চয়ই ডাক দেবেন আমাকে। হতভাগ্য অসিত। 2খানা চিঠি হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইলাম খানিকক্ষণ। মনের মধ্যে ভ্রমরের একঘেয়ে গুনগুনানির মতো একটি কথাই কেবল গুঞ্জিত হতে লাগলো, গেল, সব গেল। কেমন লাগলো আপনার আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে একদম ভুলবেন না। আপনার মূল্যবান মতামত আমাকে সমৃদ্ধ করবে। যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অপেক্ষা রাখুন পরবর্তী গল্পের।